এই প্রথম এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষটা একসাথে হয়েছে শিল পুরুষ প্রথম। তো আমি ওনার খাতিরে রেসপেক্টে আমি নিজে একটা পর্দা নিয়ে এসেছি। আমি ভারতের প্রথম পর্দাশীল পুরুষ হতে চাই। এই যে দেখো আমি খুব আমার পর্দাটা কিরকম মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই টুপিটা পরলে দেখো এই যে একটা পর্দার মতো চলে আসছে এরকম সুন্দর করে। আমি এই ভারতের প্রথম, তোমার যেহেতু তুমি পাশে আছো তাই আমি আমার পর্দাটা জড়িয়ে গেছে তারা একটু পর্দা। তো আমি একটু ইন্টারভিউ দেবো বলে পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি মাঝে মধ্যে, যাতে তোমাদের দেখতে সুবিধা। আমার সুন্দর মুখটা পর্দার আড়ালে মাঝে মধ্যে রাখবো, আবার পর্দাটা মাঝে মধ্যে খুলে দেবো, অসুবিধা নেই তো? কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি আমার পর্দাটা একটু পিছন দিকে করে দিই, তাহলে কি বলো তো? কি ধরনের প্রশ্ন, কি খুলতে? হ্যাঁ অফ কোর্স, কেন এই যে কেন, অবশ্যই। এই তো আমার পর্দাটা পিছনে আছে, পরে আবার পর্দাটা আমি সামনে নিয়ে আসবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাংলাদেশের পর্দাশীল পুরুষের সাথে ওপার বাংলার পর্দাশীল পুরুষকে আপনারা যারা যারা দেখছেন তারা এটাকে পজিটিভ বা নেগেটিভ ভাবে যেভাবেই নেন না কেন, আমাদের কাছ থেকে বাংলাদেশের মেয়েদের বা ওপার বাংলার মেয়েদের পর্দা শেখা উচিত। যেখানে আমরা ছেলে মানুষ হয়ে নিজেকে ঢেকে রাখি বা মানুষকে দেখাইতে আমাদের একটু আনইজি লাগে, আর আপনারা মেয়েরা যেভাবে রাতভাবে চলাফেরা করেন, সো আমাদের দুজনকে দেখে আই থিংক আমাদের দুজনকে দেখে আজকে আমি পোশাক নিয়ে কারো কথা বলতে চাই না, সেটা কার পার্সোনাল চয়েস। আমি যে তুমি করছো সেটা আমি সম্মান জানাই, সেই জন্য সেই সম্মান জানিয়ে এই পর্দা আমার অনেকটা খুলে গেছে। দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে গো, না পর্দা আটকে আছে? এই তো মাঝখান দিয়ে এই পর্দাটা আমি সরিয়ে দিলাম, মাঝখান থেকে একটু হালকা করে নাও এইবার, অসুবিধা নেই আর। হ্যাঁ ঠিক আছে। না না, পর্দা আমি ফাটিয়েছি যাতে একটু মুখটা দেখতে পারো, কিন্তু তাও আমি একটু, আমার তো একটু অন্য ধরনের পর্দা, একটু মাঝে মধ্যে সরে যায়, মাঝে মধ্যে আবার ইয়ে হয়ে যায়। তো গতকাল আমাকে স্যান্ডি কল করছে যে আমি বাংলাদেশে আসছি, ক্যাব খুলবো। দেখো, পর্দা ফাটানোর কথা জানি না, ও তো আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, কিন্তু আমি ওই টপিকটা এখন যেতে চাইছি না, কারণ ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল এবং তারপরে ও এখন স্বামী বলছি, স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে আছে। আমি ওর লাস্ট একটা ভিডিওতে মিটমাট করে নিয়েছি, কিন্তু সেই বিষয়ে আমি তুলতে চাই না। আমি লিখন ভাইকে বলতে চাই, আমি তোমার আসার আগেই বলেছিলাম যে মামুন আমার উপর অনেক রকমভাবে অত্যাচার করেছে, সেটা আমি জানি না তুমি শুনেছো কিনা। ও তো জানো কিনা জানি না, ও হিল তোলা জুতো পরে আমার এইখানটা পুরো ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে হাড় দেখা যাচ্ছে। ইয়েস অফ কোর্স, সাক্ষী আছে আমার কাছে, আপনারা দেখেন আসলে। এবং তারপরে আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম, মেয়েদের পাশাপাশি পর্দাশীল পুরুষের উপর নির্যাতন চলছে, অফ কোর্স। আর তার উপরে আমার মুখের উপর মূত্রত্যাগ করেছিল ওই অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, ওই অবস্থায় মামুন, নামটা একটু বলবেন? প্রিন্স মামুন আমার ওই অবস্থায় অজ্ঞানশীল, মানে যখন আমি অবচেতন হয়ে গেছি মার খেয়ে অনেক অত্যাচারিত, ওই সময় আমার মুখের মধ্যে মূত্রত্যাগ করে দিয়েছিল। সেই মেন্টাল জমাটা আমি এখনো বলতে পারিনি, এইরকম অত্যাচার করেছে। এটার কি কোনো প্রুফ আছে তোমার কাছে? হ্যাঁ অফকোর্স প্রুফ আছে। আবার অনেক লায়লা আপু শেয়ার করেছিলাম, লায়লা আপুও জানে, ওকে ফোন দিলে সবাই বলতেছে একটু সামনে। হ্যাঁ, লায়লা আপুর কাছেও আছে। আমার বান্ধবী জয়শ্রী যে তৎক্ষণাৎ ঘটনাটা ছিল সেইখানে ছিল। আর আমি ওই অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটালটা ছিল ওইখানে গেছিলাম, ওখানে আমার ভর্তিও নিচ্ছিল না, যেহেতু এমন বিশ্রী মানে একটা দুর্গন্ধ। কেন তোমাকে, কারণ দেখুন যে লোকটার নাম বলছো, হ্যাঁ এই লোকটা কেন তোমাকে, তুমি ওপার বাংলার একজন মানুষ, তোমার সাথে কেন এই ধরনের কাজগুলো করলো? এটা আমি মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ও তো সব ধরনের থেকে কি টার্গেট ছিল নাকি? তুমি টার্গেটে ছিলা? সব ধরনের নেশা করে ও, সেটা তুমি জানো কিনা জানি না, এবং মদ্যপ অবস্থায় ও মানুষটা পুরো বদলে যায়, একটা কমপ্লিট ডিফারেন্ট চরিত্রে পরিণত হয়ে যায়।